এখন মিউট করুন। ও নমস্কার, রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের আজকের আলোচনায় সবাইকে স্বাগত। আজকের এই আলোচনায় বিশিষ্ট সাইকোলজিস্ট সৌম্য চক্রবর্তী উপস্থিত রয়েছেন। আজকের আমাদের এই আলোচনাটি আমাদের সোশ্যাল সায়েন্সেরই একটি পার্ট বলা যেতে পারে। একটা নতুন ধরনের একটি আলোচনা। আজকের আলোচনার বিষয় প্রবলেম গোল সেটিং। এই বিষয় নিয়ে আমাদের বর্তমানে প্রায় সমাজের মধ্যে প্রায় বিভিন্ন রকম সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। আমি রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে মহাশয়কে অনেক ধন্যবাদ জানাই আমাদের এই প্ল্যাটফর্মে উপস্থিত হওয়ার জন্য। আর আজকের এই আলোচনা শুরু করার জন্য আমি মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। নমস্কার, আমি সৌমি চক্রবর্তী। আমি একজন মনোবিদ অর্থাৎ সাইকোলজিস্ট, লাইফ কোচ ও কেরিয়ার কোচ। তো আজকে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের এই সান্ধ্য এফবি লাইভে আসতে পেরে ভীষণ ভালো লাগছে এবং আমার সকল দর্শক শ্রোতা বন্ধুকে জানাই আমার অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আজকে আমাদের এই সেশনটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে প্রবলেম, স্টুডেন্টদের যে প্রবলেম সেটা, আর গোল সেটিং, স্টুডেন্টদের প্রবলেম আর গোল সেটিং। তো একটা কথা প্রথমেই বলি যে আমাদের এই প্রোগ্রামটা শুরু করার আগে আমি একটা রিল্যাক্সেশন টেকনিক করতে চাই। একটা রিল্যাক্সেশন টেকনিক কি হয়, আমাদের দুটো নার্ভাস সিস্টেম আছে, একটা প্যারাসিম্প্যাথেটিক, একটা সিম্প্যাথেটিক। তো আমরা যখন স্ট্রেসে থাকি তখন আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভ থাকে, আর আমরা যখন খুব রিল্যাক্স থাকি তখন আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভ থাকে। তো এই রিল্যাক্সেশন যে সেশন গুলো হয় এর মাধ্যমে আমরা আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটাকে অ্যাক্টিভ করে তুলতে পারি। এটা আমরা দৈনন্দিন রুটিনের মধ্যেও ফেলতে পারি। তো এইটা করার আগে আমি অনুরোধ করব, যদি সম্ভব হয় তাহলে আমি চোখ বুজে করতে বলবো, এবং সবাই যদি আমি যেটা বলছি যদি মনে হয় একটুখানি সেটা ফলো করে দেখতে পারেন। তাহলে আমরা স্টার্ট করি। ওকে, আমরা চোখটা আগে বন্ধ করে নিই। যদি কারো চশমা থাকে চশমাটা খুলে রাখতে পারে। আমরা চোখটা বন্ধ করব। আমি ডিপ ব্রিথ নিতে বলবো, আপনারা নাক দিয়ে ডিপ ব্রিদিং নেবেন এবং মুখ দিয়ে জোরে ছাড়বেন, এবং আমি যা যা বলবো যদি পসিবল হয় সেটা ফলো করে দেখতে পারেন। তাহলে আমরা স্টার্ট করি। দর্শক শ্রোতা বন্ধুরা যদি পারেন চোখ বন্ধ করুন। আচ্ছা, একটা ডিপ ব্রিথ নিন, মুখ দিয়ে ছাড়ুন, নিন, মুখ দিয়ে ছাড়ুন, মুখ দিয়ে ছাড়ুন। এবার মনে করুন আপনি আপনার ব্রেনে পৌঁছে গেছেন। আপনার ব্রেনের প্রতিটি সেলে, প্রতিটি নিউরনে অক্সিজেন ভরে যাচ্ছে। একটা অদ্ভুত শান্ত পরিবেশ, অদ্ভুত একটা রিল্যাক্সেশন। দ্য কালার অফ পজিটিভিটি, দ্যাট ইজ ইয়েলো কালার, সেই কালারটা আপনার ব্রেনে ছড়িয়ে যাচ্ছে। আপনি ভীষণ শান্ত অনুভব করছেন। ধীরে ধীরে নামুন, একটা ডিপ ব্রিথ নিন, মুখ দিয়ে ছাড়ুন। ডিপ ব্রিথ নিন, মুখ দিয়ে ছাড়ুন। ডিপ ব্রিথ নিন, মুখ দিয়ে ছাড়ুন। আপনার মুখমণ্ডলে আসুন। মনে করুন আপনার চোখ, আপনার নাক, আপনার ঠোঁট, আপনার গাল, প্রতিটি জায়গায় অক্সিজেন ছড়িয়ে যাচ্ছে
একটা অদ্ভুত পজিটিভিটি, একটা অদ্ভুত কামনেস। আস্তে আস্তে নিচে নামুন, আপনার চেস্টে অর্থাৎ বুকে আসুন। মনে করুন বুকটা অক্সিজেনে ভরে যাচ্ছে। বুকে কনসেন্ট্রেট করুন, আপনার দেহটা যেন একটা হালকা বাঁশির মতো। আপনার চারিদিকে একটা অক্সিজেনের প্রবাহ বয়ে যাচ্ছে। আপনি ধীরে ধীরে নামছেন, নামছেন। আপনার হাঁটু, আপনার পা, আপনার পায়ের পাতায় এলেন। এরপর একটা ইউনিভার্স থেকে একটা এনার্জি, হোয়াইট কালারের একটা আলো, একটা সাদা আলো আপনার দেহে প্রবেশ করছে। আপনার সাথে সাথে ওই অক্সিজেন, ইয়েলো কালার, পজিটিভিটি, ইউনিভার্সের এনার্জি আস্তে আস্তে উপরে উঠছে। আপনার সারা শরীরে একটা অদ্ভুত রিল্যাক্সেশন, একটা কামনেস, একটা পজিটিভিটি। উঠতে থাকুন, উঠতে থাকুন। আস্তে আস্তে বুকে আসুন, বুকে ফিল করুন আপনার একটা অদ্ভুত শান্তি। দেহটা বাঁশির মতো হালকা। আস্তে আস্তে উঠুন, মুখমণ্ডলে যান। চারিদিকে অক্সিজেন, আমাদের পৃথিবীর যে এনার্জি, অক্সিজেন, পজিটিভিটি ছড়িয়ে পড়ছে সারা মুখমণ্ডলে। আপনার ভীষণ ভালো লাগছে। আস্তে আস্তে ব্রেনে যান। আবার সেই এক অনুভূতি, প্রত্যেকটা জায়গায় ইয়েলো কালার, ইউনিভার্সের একটা প্রচন্ড পজিটিভিটি, অক্সিজেন প্রতিটি নিউরনে ছড়িয়ে যাচ্ছে। আপনি যেন একটা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছেন, নীল আকাশ। দুহাত ছড়িয়ে বলুন, আই এম এ উইনার, আই এম এ উইনার, আই এম এ উইনার। ডিপ ব্রিথ নিন, ছাড়ুন, ডিপ ব্রিথ নিন, ছাড়ুন, ডিপ ব্রিথ নিন, ছাড়ুন। এবার আপনার হাতের পাতা দুটোকে এরম ভাবে ঘষুন এবং আপনার মুখমণ্ডলে লাগান। একটা পজিটিভিটি, একটা অদ্ভুত শান্তি অনুভব করুন। এবার আপনি যেখানে আছেন সেই জায়গাটা ফিল করে আস্তে আস্তে চোখটা খুলুন। তো এই রিল্যাক্সেশন টেকনিক, এইটা কিন্তু আমরা যে কোনো মিউজিকের সাথেও করতে পারি এবং এটা করলে আমি বললামই আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা খুব অ্যাক্টিভ হয়ে ওঠে এবং একটা অদ্ভুত ভালো লাগা, একটা অদ্ভুত পজিটিভিটির মধ্যে কিন্তু আমরা যেতে পারি। তো আজকে আমার এই প্রোগ্রামটা আমি দুটো ভাগে ভাগ করেছি। প্রথমেই বললাম যে স্টুডেন্টদের কিছু সমস্যা এবং তার কিছু সমাধানের টিপস আর গোল সেটিং এর দিকে আমরা এগিয়ে যাব। তো প্রথমেই বলি, এই যে ছাত্রাবস্থা, এখানে যারা আমার দর্শক শ্রোতা বন্ধু আছেন, যারা হয়তো লাইভে আছেন কিংবা পরবর্তীকালে ভিডিওটা শুনবেন, তারা এই সময়টা যেমন একটা ভীষণ আনন্দের সময়। আমরা শৈশব থেকে যৌবনে, তারুণ্যে উপনীত হয়েছি, নিজের আইডেন্টিটি ক্রিয়েট করছি। অপর দিকে কিন্তু এই সময় একটা ক্ষতবিক্ষত হওয়ারও সময়। আমরা অনেকেই কিন্তু নানাভাবে ক্ষতবিক্ষত হতে থাকি। সেইটাকে কিভাবে আমরা কমাতে পারবো, আজকে আমার আলোচনাটা আমি সেই নিয়েই করবো। তো প্রথমে আসছি স্ট্রেস নিয়ে। তো প্রথমেই বলি যে স্ট্রেস, এই সময় আমরা অনেকেই অনেক স্ট্রেস অনুভব করি। স্ট্রেসটা কি? স্ট্রেসটা হচ্ছে যে বাইরের থেকে একটা চাপ বা প্রেশার, যেটাকে আমাকে শারীরিকভাবে, আমার ফিজিক্যালি, মানসিকভাবে, মেন্টালি এবং আমার আচরণগতভাবে, বিহেভিয়ারাল ভাবে আমাকে স্বাভাবিক থেকে অস্বাভাবিকের দিকে নিয়ে যায়, আমাকে একটা অস্থিরতার দিকে নিয়ে যায়। এই ছাত্রাবস্থায় আমরা অনেকেই স্ট্রেস অনুভব করি। তো এবার প্রশ্ন আসে, আচ্ছা স্ট্রেস কি শুধু খারাপ? তা কিন্তু নয়। স্ট্রেসের দুটো ভাগ, একটা হচ্ছে ইউস্ট্রেস
অর্থাৎ ভালো স্ট্রেস, আরেকটা হচ্ছে ডিস্ট্রেস, যাকে আমরা খারাপ স্ট্রেস বলছি। এই ইউস্ট্রেস তাহলে কি? আমরা যে পরীক্ষার সময় স্ট্রেস অনুভব করি সেটা কিন্তু আসলে ইউস্ট্রেস। এটা একটা শর্ট টার্ম স্ট্রেস, কিন্তু খুব প্রোডাক্টিভ। ভালো করে ভেবে দেখলে দেখা যাবে যে ইউস্ট্রেস যদি না থাকতো, আমরা কিন্তু এক্সাইটেড হতাম না, পড়াশোনা করতাম না। ইউস্ট্রেসটা আমাদের একটা উন্নতির দিকে নিয়ে যায়। খালি মাত্র পরীক্ষা না, আরো অনেক কিছুতেই আমরা ইউস্ট্রেস অনুভব করি নতুন কিছু করার ক্ষেত্রে। এই ধরুন কোথাও বেড়াতে যাচ্ছি, নতুন কোনো ক্লাস জয়েন করব, কিংবা হয়তো বৈবাহিক সম্পর্কে আমরা আবদ্ধ হচ্ছি। সব ক্ষেত্রে কিন্তু ভালো করে ভেবে দেখুন আমাদের একটা স্ট্রেস কাজ করে, সেটা হচ্ছে ইউস্ট্রেস। ইউস্ট্রেসটা একটা কার্ভের মতো, সেটা একটা লেভেলে গিয়ে কিন্তু আর আমরা সহন করতে পারি না। অপটিমাল লেভেল বলে সেটাকে। সেটার থেকে কিন্তু আমরা ডিস্ট্রেসের দিকে নামতে থাকি। এই ডিস্ট্রেস যখন হয়, তখনই আমাদের যত অসুবিধা, মানসিক প্রবলেম, শারীরিক প্রবলেম এবং আচরণগত প্রবলেম হয়ে থাকে। এবার এই ডিস্ট্রেস দু ধরনের, একটা হচ্ছে ক্রনিক ডিস্ট্রেস, আরেকটা হচ্ছে অ্যাকুট, খুব অ্যাকিউট হয়। তো আমাদের এই পরীক্ষার সময় সাধারণত অ্যাকিউট ডিস্ট্রেস গুলো হয়। আর ক্রনিক বলতে ধরুন দীর্ঘকালীন একটা স্ট্রেস আমাদের মধ্যে আসছে, সেটা মেবি ছোটবেলা থেকে বাবা মার সাথে কনফ্লিক্ট হতে পারে, কিংবা দাম্পত্য জীবনের একটা অনেক দিনের কনফ্লিক্ট হতে পারে, সেটা হচ্ছে একটা ক্রনিক স্ট্রেস। তো এইবার আমরা যদি আসি যে এই যে স্ট্রেস, এটা কেন হয়, এটা আমরা একটা ভেতরের কারণও বলতে পারি। অনেক সময় আমরা ভেতর থেকেও কিন্তু স্ট্রেস অনুভব করি। সেটা কিভাবে হয়? ধরুন আমি ভীষণ রিজিড, আমি আমার কেরিয়ারে একটাই অপশন ঠিক করে রেখেছি যে ওটাই হব। আরো যে দুটো তিনটে আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না, আমরা সেটা মানতে চাই না। আমাদের মধ্যে একটা রিজিডিটি কাজ করে, সেই রিজিডিটি থেকে একটা স্ট্রেস আছে। এছাড়াও আমরা অনেকেই আছি যারা খুব নিরাশাবাদী, কোনো কিছুতেই আমরা মনে করি যে আমাদের হয়তো এই কাজটা আমরা করতে পারবো না, কিংবা সফল হব না, তাদের মধ্যে একটা স্ট্রেস কাজ করে। এছাড়াও আমরা কিন্তু একটা সাকসেসের, সবসময় আমাকে সাকসেস হতেই হবে, ফেলিওরের একটা ভয় পাই, সেটাও একটা স্ট্রেস। তাছাড়াও বিভিন্ন ধরনের স্ট্রেস আছে, আমরা নিজের ওপর অতিরিক্ত এক্সপেকটেশন দিয়ে ফেলি, সেখানেও আমাদের স্ট্রেস হয়ে যায়। তো এইগুলো হলো আভ্যন্তরীণ কারণ। এবার বাইরের কারণ, এক্সটার্নাল যে কিছু স্ট্রেস আছে, সেগুলো ধরুন প্রথমেই থ্রেট। থ্রেট অর্থাৎ চাকরিতে আপনাকে একটা ডেডলাইন দেওয়া হয়েছে, কিংবা ধরুন আপনার একটা প্রজেক্ট জমা দিচ্ছেন, স্টুডেন্ট হিসেবে বলছি, একটা ডেডলাইন দেওয়া হয়েছে, সেটার একটা থ্রেট আপনি অনুভব করছেন, থ্রেট। এছাড়াও রয়েছে প্রেশার। যেমন আমরা এই ছাত্র অবস্থায় বিভিন্ন প্রেশার অনুভব করি, পরীক্ষার আগে বিভিন্ন রকম আমরা প্রেশার অনুভব করি। তারপরে রয়েছে কনফ্লিক্ট। কনফ্লিক্ট মানে হচ্ছে আমরা এটা বিভিন্ন আমাদের মানুষের সাথে মতাদর্শের যদি অমিল হয়, তখন একটা যে কনফ্লিক্ট হয়, সেখানেও কিন্তু আমরা অনেকটা স্ট্রেস অনুভব করি। তো এইভাবে বাইরের বেশ কিছু কারণেও আমরা স্ট্রেস অনুভব করি। এগুলিই একমাত্র না, আমরা যদি ধরুন একটা হস্টেল লাইফে যাই, একটা নতুন শহরে যাই, অথবা আমাদের প্রিয়জনদের মৃত্যু হয়েছে, বিভিন্ন কারণে কিন্তু আমাদের মধ্যে নানাভাবে স্ট্রেস আসতে থাকে। তো স্ট্রেসের কথা তো বললাম। তো এবার আমরা বুঝবো কি করে যে আমরা স্ট্রেসে আছি, আমরা বুঝবো কি করে? তো আমরা যদি শারীরিক ভাবে দেখি, তাহলে দেখব যে স্ট্রেসের ফলে আমাদের কিন্তু বডিতে অনেক সময় পেন হয়, আমরা কাঁপি, তারপরে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, ডাইজেশনে প্রবলেম হয়, হার্টের অনেক সময় প্রবলেম হতে পারে। এগুলো হচ্ছে একটা শারীরিকগতভাবে স্ট্রেসের একটা ফল, তার ফলে হচ্ছে। এবং মানসিক ভাবে যদি আসি, স্ট্রেসের ফলে কিন্তু আমাদের ইরিটেশন বেড়ে যেতে পারে, আমরা কিন্তু ডিপ্রেশনে যেতে পারি। স্ট্রেস থেকে খুব দ্রুত আমরা, ক্রনিক স্ট্রেস থাকলে
ডিপ্রেশনে চলে যাই, এবং এটা রাগ হতে পারে, সবসময় একটা মন খারাপ হতে পারে। এগুলো হচ্ছে আমাদের মানসিকভাবে যেটা স্ট্রেসের ফল। আরেকটা ব্যবহারিক, সেটা কি হতে পারে, সেটা কিন্তু মারাত্মক হতে পারে। অনেকেই আছে আমাদের স্ট্রেসের মধ্যে, ধরুন ওই সময় আমরা খুব স্মোক করি। অনেকে আছেন যে বলছে যে একটু পরীক্ষার আগে ভীষণ স্ট্রেস হচ্ছে, একটু স্মোক করলাম। অনেকে অ্যালকোহল নিই, ড্রাগ অ্যাবিউজ করি। এছাড়াও মোবাইল অ্যাডিকশন, আমরা কিন্তু স্ক্রলিং করি স্ট্রেসটা কাটাতে, সেটাও এক ধরনের আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। তাছাড়াও ধরুন শপিং করা, সো ওয়ান কাইন্ড অফ স্ট্রেস। ওটা আমরা স্ট্রেসটাকে রিডিউস করার জন্য আমরা ডিফেন্স মেকানিজম ইউজ করি। তো এইভাবে বিভিন্ন ভাবে আমরা স্ট্রেসটা অনুভব করি, এবং আমরা আস্তে আস্তে একটা ভীষণ খারাপ অবস্থার মধ্যে দিয়ে অনেকে যেতে থাকি। এরপরে আসছি যেটা, তাহলে আমরা কি স্ট্রেসের কথাই বলবো, খালি নিরাশার কথাই বলবো, আশার কথা বলবো না? নিশ্চয়ই বলবো। স্ট্রেস থেকে আমরা মুক্তি পেতে পারি কি করে? প্রথমেই যেটা হবে, আমরা স্ট্রেসের যে রুট কজটা কেন আমার স্ট্রেসটা হচ্ছে, সেইটা কিন্তু আমি বোঝার চেষ্টা করব যে এই কারণে আমার স্ট্রেসটা হচ্ছে। তাছাড়াও যে রিল্যাক্সেশন টেকনিক গুলো আমি দেখালাম, দেখতে ওটা আমরা রোজ দৈনন্দিন মানে ব্যবহার করতে পারি, ওটা আমার স্ট্রেস কমাবার জন্য। এছাড়াও আমি যেটা সব ক্লায়েন্টদের বলে থাকি, দিনে 3 বার 10 বার করে ডিপ ব্রিদিং নেওয়া, জাস্ট নাক দিয়ে নেওয়া, মুখ দিয়ে ছাড়া, অ্যাট এ টাইম নাক দিয়ে নেওয়া, মুখ দিয়ে ছাড়া। তাছাড়াও একটা জাপানিজ টেকনিক আছে, সেটা হচ্ছে এই আঙুলগুলোকে এরম ভাবে প্রেস করা। আমরা যখন খুব স্ট্রেস ফিল করছি, এই আঙুলগুলোকে প্রেস করা, এরম ভাবে প্রেস করা, প্রত্যেকটা আঙুল, 2 হাতের আঙুলগুলোকে এভাবে প্রেস করা। এতেও কিন্তু আমাদের স্ট্রেসটা কমে। এছাড়াও আমাদের সবার বাড়িতেই ওই স্মাইলি বলগুলো আছে, ওইগুলোকেও আমরা কিন্তু প্রেস করতে পারি। এইভাবে আমরা স্ট্রেসটাকে কাটাতে পারি। তাহলে আমি স্ট্রেসের ক্ষেত্রে কি কি বললাম, কি স্ট্রেস, 2 ধরনের স্ট্রেস, একটা ভালো স্ট্রেস ইউস্ট্রেস, আর একটা খারাপ ডিস্ট্রেস। স্ট্রেস আবার অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে। আমি স্ট্রেসের কারণগুলো বলেছি, একটা ভেতরের থেকে আসে, আরেকটা বাইরে এক্সটার্নাল স্ট্রেস। তার আমি উপসর্গগুলো বলেছি, একটা ফিজিক্যাল, একটা আমাদের মেন্টাল, একটা আমাদের বিহেভিয়ার, আচরণগত, এবং তার কিছু সমাধান সূত্র বলার চেষ্টা করেছি। এতো গেল স্ট্রেস। এরপরে যেটা আমাদের এই ছাত্রাবস্থায় ভীষণ দেখা যায়, সেটা হচ্ছে সোশ্যাল অ্যাংজাইটি। আমরা অনেকেই হয় যে কোথাও যেতে চাই না, লোকজনের সাথে মেলামেশা করতে পারি না, পছন্দ করি না, চোখে চোখ মিলিয়ে কথা বলি না, বাড়ির লোক যাচ্ছে আমরা হয়তো গেলাম না। একটা সোশ্যাল অ্যাংজাইটি, এটা ডিসঅর্ডার না হলেও প্রথম দিকে একটা এরকম ট্রেড দেখা যায়, ছাত্রাবস্থার মধ্যে এরকম একটা ট্রেড দেখা যায়। তো আমরা তখন আমি কারণটা কি বলতে পারি, এই যে আমরা সোশ্যাল একটা অ্যাংজাইটি হয়, আমরা বিভিন্ন জায়গায় যেতে পারি না, মানুষের সাথে মিশতে পারি না, কেন হয়? ছোটবেলা থেকে অনেক সময় আমাদের খুব প্রোটেক্টিভ ওয়েতে বড় করা হয়, যে না তুমি বাড়ি থেকে বেরোবে না, তুমি একদম ঘরবন্দি হয়ে থাকো। কি বাচ্চাদের বিশেষ করে ডিউরিং দিস প্যান্ডেমিক এটা ভীষণ হয়েছে, মা বাবারা ভয় বাচ্চাদের আটকে রেখেছে, এবং তাদের কি হয়েছে, আমি যে এফেক্টটা দেখতে পাচ্ছি, অনেক বাচ্চা একদম কথা বলে না, তারা মিশতে পারে না। তো ছোটবেলার থেকে এটা কিন্তু আমাদের খুব প্রোটেক্টিভ ওয়েতে বড় করার জন্য হয়ে থাকে। এছাড়াও কিছু জেনেটিক কারণে, ধরুন বাবা মা রয়েছে বা জেনেটিক কারণেও তাদের মধ্যে অ্যাংজাইটি রয়েছে, সেটাও হতে পারে। তাছাড়া যেটা ভীষণ দেখা যায়, কোনো একটা পাস্ট এক্সপিরিয়েন্স রয়েছে, একটা অতীতের একটা খারাপ অভিজ্ঞতা রয়েছে। আমার কাছে একটি বাচ্চা এসেছিল, সেই বাচ্চাটিকে মা এখন 14-15 বছর বয়স, মা নিয়ে এসেছেন যে ও একদম মিশতে পারে না, কারোর সাথে কথা বলতে পারে না, বন্ধুদের লাইক করে না। তো তখন আমি ওকে ইন্টারভিউ করে দেখলাম, ও ছোটবেলায় একবার স্টেজে উঠেছিল, স্টেজে উঠে ও কিন্তু কবিতা বলতে গিয়ে ও আর বলতে পারেনি, ভুলে গেছিল। ব্যাস, তারপরে খুব হাসাহাসি হয়েছিল। ওই যে একটা পাস্ট এক্সপিরিয়েন্স কাজ করেছে, এটার থেকে কি হয়েছে, ও আর কিছুতেই মানে এটাকে ওভারকাম করতেই পারেনি।
এবং সেটা আমরা বারবার দেখছি, এবং এইটাই বারবার সবাইকে বলার কথা যে পাস্ট এক্সপিরিয়েন্স থাকতেই পারে। একবার আমরা একটা বিরিয়ানির দোকানে যদি ভালোভাবে বিরিয়ানিটা না খেতে পারি, তাহলে কি আমরা বার বিরিয়ানি খাওয়াটা বন্ধই করে দেবো? তা তো না। আমরা নিশ্চয়ই বিরিয়ানিটা খাবো। একবার হয়তো খারাপ অভিজ্ঞতা হয়েছে, আবার ঠিক হয়ে যাবে। প্লিজ, আমাদের এই সোশ্যাল অ্যাংজাইটির ফলে কি উপসর্গ বুঝবো কি করে? বেশিরভাগই দেখা যায় যে আমরা লোকজনের সাথে মিশতে পারি না, লোকজন এড়িয়ে চলি, বিয়ে বাড়ি যেতে চাই না, গ্যাদারিং এ যেতে চাই না, আই টু আই কন্ট্যাক্ট করি না, কমিউনিকেট করি না, এবং অনেক সময় আমরা কথা বলতে গিয়ে স্ট্যামার করি, তোতলে যাই। তো এইগুলো বিভিন্ন দেখা যায়। এছাড়া ব্লাশিং হতে পারে, হার্টবিট বেড়ে যেতে পারে, ঘাম হতে পারে, বিভিন্ন কারণে কিন্তু আমাদের সোশ্যাল অ্যাংজাইটিটা হতে পারে। তো আমরা নিশ্চয়ই এটারও একটা সমাধানের একটা কিছু চেষ্টা করব। সমাধানের প্রথম উপায় হলো, আমরা কিন্তু যদি বুঝতে পারি যে না আমার এরকম একটা হচ্ছে, বা বাড়ির লোক যদি বুঝতে পারেন, তাহলে কিন্তু এক্সপোজার থেরাপি, অর্থাৎ একটু একটু করে কিন্তু তাকে সোশ্যাল গ্যাদারিং এ নিয়ে যেতে হবে। আমরা যদি একদমই আটকে রাখি, তাহলে কিন্তু ব্যাপারটা খুব আরো বেড়ে যাবে এবং ডিসঅর্ডারের দিকে চলে যাবে। আমরা আস্তে আস্তে একজন দুজন বন্ধুর সাথে কথা বলবো এবং কমিউনিকেট করব, আই টু আই কন্ট্যাক্ট করব। আমার যদি কমিউনিকেশনে কোনো প্রবলেম থাকে, আমি আয়নার সামনে দাঁড়িয়ে বলবো, রুট কজটা খুঁজবো আগে, যে আমি কি কথা বলতে কোনো প্রবলেম হচ্ছে, তাহলে আমি আয়নার সামনে দাঁড়িয়ে ওটা বলতে পারি। বন্ধুদের সামনে যখন বলবো, ঠিক মতো কনভে করতে পারবো। এছাড়াও আমি একটা জিনিস মনে করব, যে লোকে কি বললো এইটাকে কিন্তু আমি খুব একটা গুরুত্ব দেব না। যদি পাস্টের কোনো ঘটনা ঘটেও থাকে, সারা জীবন তো একটা ক্ষত কেউ বহন করে যায় না। সময় ঘটেছিল, ইটস ওকে, আবার নতুন ভাবে শুরু করব। এইভাবে আস্তে আস্তে মেলামেশা করতে 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 কিন্তু আমাদের সোশ্যাল অ্যাংজাইটিটা অনেকটাই কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমরা তাহলে স্ট্রেস বললাম, এবার সোশ্যাল অ্যাংজাইটি বললাম। সোশ্যাল অ্যাংজাইটি কি হয়? আমরা কমিউনিকেট করতে পারি না, কোথাও যেতে চাই না, তার কারণগুলো বললাম। জেনেটিক হতে পারে, সেটা হয়তো পাস্ট এক্সপিরিয়েন্স হতে পারে, কি খুব প্রোটেক্টিভ হইতে কাউকে রাখলে সেগুলো হতে পারে। তার উপসর্গ আমরা বললাম যে কি কি হতে পারে, মানে খুব ঘাম হতে পারে, ব্লাশ হতে পারে, চোখে কন্ট্যাক্ট করছে না, কিংবা আমরা কমিউনিকেট করতে পারছি না, তোতলে যাচ্ছি, এগুলো হতে পারে। আর এবং কিছু আমরা সমাধানের উপায় বললাম। তার মেন উপায় হচ্ছে আস্তে 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 আমার পরিসরটা বাড়ানো, বন্ধুদের সাথে কমিউনিকেট করা, আই টু আই কন্ট্যাক্ট করা। যেই অসুবিধার জন্য আমি মানে লোকজনের কাছে যেতে চাইছি না, সেটাকে কিন্তু আমি ওভারকাম করার চেষ্টা করব। নইলে কিন্তু ভবিষ্যৎ জীবনে এটা আমি ক্যারি ফরওয়ার্ড করবো এবং আমার নানাভাবে অসুবিধা হতেই থাকবে। তো আমরা স্ট্রেস বললাম, আমরা সোশ্যাল অ্যাংজাইটি বললাম, এরপরে যেটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ডিপ্রেশন। এবং আমরা জানি আফটার দিস প্যান্ডেমিক ডিপ্রেশন ভীষণ বেড়ে গেছে, এবং এই কথাটা আমরা তো মানে সবসময় শুনছি। কিন্তু এটাও ঠিক, অবসাদ বা স্যাডনেস আর ডিপ্রেশন কিন্তু এক না। আমাদের যদি কিছু কিছু সিমটম আমরা 2 সপ্তাহ বা তারও বেশি যদি দেখি, তবেই কিন্তু আমরা ডিপ্রেশন বলতে পারি। এবং আমরা স্কেল ফেলে দেখি ডিপ্রেশনের লেভেলটা কি আছে, মাইল্ড আছে, মডারেট আছে, না সিভিয়ার আছে। সিভিয়ারটা কিন্তু একদম সাইকিয়াট্রিস্ট দেখিয়ে ওষুধ খেয়ে তারপরে কাউন্সিলিং করতে হয়। তো আমি ডিপ্রেশনের কিছু উপসর্গ বলছি, আহ, যেগুলো আমরা নিজেদের ক্ষেত্রেও দেখতে পারি, এবং আশেপাশে যদি আমার কোনো বন্ধু বান্ধব থাকে তাদের ক্ষেত্রেও আমরা দেখতে পারি। সেখানেও 3 ভাবে মানে ভাগ করা যেতে পারে। ফিজিক্যাল, একটা ভীষণ ক্লান্তি আসে, এবং ঘুম আসে না বা ঘুম বেশি হয়, খিদে হয় না বা খিদে বেশি হয়, এরকম একটা ভীষণ ফ্যাটিগ আসে শরীরে, হতে পারি। তার মানেই যে ডিপ্রেশন তা না, সেটা আমরা কাউকে দেখাবো। আর এরপরে আমি মেন্টালে আসছি। ডিপ্রেশনে কিন্তু আমাদের খুব স্যাড ফিল হয়, ভীষণ মানে ভাল লাগে না। আমরা কি হয়, আমাদের একটা হেল্পলেসনেস, আমরা খুব অসহায় বোধ করি, আমাদের ওয়ার্থলেসনেস, আমরা মনে হয় যে আমরা তো কিছুই পারি না। আর একটা হোপলেসনেস, এই 3টে ভীষণ ইম্পর্টেন্ট। আশা নেই, পৃথিবীতে কোনো আশা নেই, এটা আমরা মনে করি। তো এই 3টের পরেও যেটা হয়, অনেক সময় গিল্ট আসে, যে আমরা ভীষণ গ্লানি বোধ করি যে কেন বেঁচে আছি, বা এরকম ধরনের জিনিস আমরা ভাবতে থাকি।
এরপরে যেটা হচ্ছে আমাদের আচরণগত ভাবে আমাদের অনেক সময় কান্না পায়, সেটার কারণটা আমরা বুঝতে পারি যে কেন কাঁদছি, কান্না পায়। তাছাড়া আরেকটা হয় যেটা আমরা নিজেকে আইসোলেট করে ফেলি, আমরা ঘরবন্দি করে ফেলি, কি কারুর সাথে কথা বলতে চাই না, কিছু ভালো লাগে না, আগে যে ইন্টারেস্ট গুলো ছিল সেগুলো একদম করতে ইচ্ছে করে না। এবং আরেকটা যেটা হয় কনসেন্ট্রেশন প্রবলেম হয়, আমরা কনসেন্ট্রেশনও দিতে পারি না। তো এইগুলো আপাতত মোটামুটি উপসর্গ দেখা গেল। এরপর যদি আমি কারণে আসি যে ডিপ্রেশনের কারণ কি হয়, অনেক কারণেই ডিপ্রেশন হয়। একটা তো ফ্যামিলি ট্রেট যে বংশগতভাবে আসতে পারে। 2 নম্বর হচ্ছে আমার এই ব্রেনে নিউরো ট্রান্সমিটার আমরা অনেকেই শুনেছি, সেরাটোনিন, ডোপামিন, এন্ডরফিন, অক্সিটোসিন, এগুলোর কিন্তু একটা ইমব্যালেন্স হয়। ইমব্যালেন্স হলেও কিন্তু আমরা ডিপ্রেশনে অনেক সময় পড়তে পারি। তাছাড়াও ধরুন ক্রনিক স্ট্রেস, যেটা আমি আগেই বললাম, ক্রনিক স্ট্রেস থেকেও কিন্তু ডিপ্রেশন আসতে পারে। এছাড়া বিভিন্ন ধরনের ঘটনা, ধরুন বাবা মার মৃত্যু হয়েছে, কি প্রিয়জনের সাথে বিচ্ছেদ হয়েছে, ডিভোর্স হয়েছে, সেগুলোও কিন্তু আমাদের আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে ঠেলে দিতে পারে। এরপরেও যেটা দেখা যায় মেয়েদের ক্ষেত্রে বিশেষভাবে দেখা যায় একটা হরমোনাল প্রবলেম আসে, একটা প্রেগনেন্সির পরে একটা আছে পোস্টপার্টাম ডিপ্রেশন আসে, বা মেনোপজের সময় বা প্রি মেনোপজাল একটা মুড ভীষণ অবসাদে যাই আমরা, সেগুলো হরমোনাল কারণে হতে থাকে। তো এই ডিপ্রেশনটা হলে আমরা কিন্তু একটু ওয়াকিবহল হব। তার কারণ ডিপ্রেশন কিন্তু সিভিয়ার লেভেলে হয়ে গেলে সেটা কিন্তু অনেক সময় সুইসাইডের দিকে চলে যায়, যেটা আমাদের ভীষণ ভাবে সতর্ক থাকতে হবে। এটা আমাদের নিজেদের মধ্যে হচ্ছে কিনা বা কাছের আত্মীয় পরিজন মানুষের মধ্যে হচ্ছে কিনা, এটা কিন্তু দেখতে হবে। এটা যদি আমরা একটুখানি ওয়াকিবহাল হই, আমরা কিন্তু এই যে প্রতিটি মুহূর্তে প্রতিটি সেকেন্ডে আমাদের পৃথিবীতে একজন করে মারা যাচ্ছেন, সেটা কিন্তু আমরা আটকাতে পারবো। তো এই যে ধরুন সিভিয়ার ডিপ্রেশন যখন হয়, অনেকে সুইসাইডের কথা ভাবেন। আমি একটু ওয়াকিবহাল করতে চাই এই জন্য, ধরুন কেউ বলছে যে আমার একদম বাঁচতে ইচ্ছে করছে না, আমরা যেন একটু সতর্ক হই, আমরা যেন একটু শুনি। বা অনেকে এরকম হয় একদম আইসোলেট করে ফেলেন, কারোর সাথে কথা বলতে চান না, ঘরবন্দি থাকেন, কি ভীষণ কান্না হচ্ছে, ভীষণ কান্না করছেন, নিজের জিনিসগুলো কাউকে দিয়ে দিচ্ছেন এবং সেলফ হার্ম করছেন, হয়তো কোনো কারণে হাত কাটছেন বা আরো অনেক কিছু করছেন যেগুলো আমাদের ক্ষতি করছে নিজেকে। সেইগুলো হলে কিন্তু আমরা অতি দ্রুত তার মধ্যে এগুলো বুঝবো যে উনি কিন্তু সিভিয়ার ডিপ্রেশনে আক্রান্ত হয়েছেন, এবং আমরা চেষ্টা করব সে যা বলছে যেন আমরা প্রাথমিকভাবে এই কথাটা একটু শুনি। এটা যেন না করি যে ছাড় তো, কি বলছিস, এই ডিপ্রেশন ডিপ্রেশন কিছু না এসব। ডিপ্রেশন কিন্তু সত্যি হয় এবং তার থেকে কিন্তু সুইসাইডও হয়। তো আমরা চেষ্টা করব যেন মানুষটার কথাটা অন্তত আমরা শুনি, যে আমি তোমার পাশে আছি, কিছু উত্তর না দিতে পারি, যে আই এম অলওয়েজ উইথ ইউ, এই কথাটা যেন তাকে কনভে করতে পারি। এছাড়াও বিভিন্ন হেল্পলাইন নম্বর রয়েছে, সেখানে আমরা ফোন করতে পারি। আর যত দ্রুত সম্ভব কোন সাইকোলজিস্ট কি সাইকিয়াট্রিস্টের সাথে কিন্তু আমরা যোগাযোগ করতে পারি। তাহলে আমি ডিপ্রেশনের কথাও বললাম, যে ডিপ্রেশনটার কি কি উপসর্গ দেখা যায় সেখানেও আমি 3টে বলেছি। একটা ফিজিক্যাল, একটা মেন্টাল, একটা বিহেভিয়ারাল দেখা যায়। তার রুট কজ গুলো বলেছি। তার তার থেকে সুইসাইডাল একটা টেন্ডেন্সি হতে পারে সেটা বলেছি। এইগুলো ভাবে আমি চেষ্টা করলাম স্ট্রেস, অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন, এই 3টেকে নিয়ে আলোচনা করার। তো এবার আমি একটু পজিটিভ কথা বলতে চাই, যে এই যে 3টে হলো তো আমরা তো অলওয়েজ জানি যে আমরা যদি প্রিকশন নিই তাহলে তো আমরা সবসময় ভালো থাকবো না। তো সেটা কি করতে পারি আমরা? আমরা যদি দিনে 6 থেকে 8 ঘন্টা ঘুম, একটা ব্যালেন্স ডায়েটে থাকি, দিনে 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা এক্সারসাইজ, এই এক্সারসাইজটা ভীষণ ইম্পর্টেন্ট। এতে আমাদের হ্যাপি হরমোন আমি আগেই বলেছি, ডোপামিন, আমাদের অক্সিটোসিন, তারপরে এন্ডরফিন, সেরাটোনিন, এগুলো কিন্তু আমাদের লেভেলগুলো বাড়তে থাকে। তাই আমরা চেষ্টা করব একটা দৈনিক রুটিনের মধ্যে থেকে একটা এক্সারসাইজ করার চেষ্টা করব। এছাড়াও একটা হবি গড়ে তোলা, যার যেটা হোয়াটএভার, একটু কেউ আঁকতে ভালোবাসছে, একটু নতুন করে একটা গিটার
বাজাতে ভালোবাসছে, এগুলো আমরা করতে পারি। এবং একটু মানুষজনের সাথে কথা বলবো, আমার প্রিয় মানুষ যারা আছে তাদের সাথে কিন্তু আমি কমিউনিকেট করবো এবং আমার কষ্টটা বলার চেষ্টা করব। তো এইভাবে আমাদের একটা স্ট্রেস, সোশ্যাল অ্যাংজাইটি, ডিপ্রেশনটাকে আমি বলার চেষ্টা করলাম। এছাড়াও যে এই বয়সে একটা ভীষণ প্রবলেম দেখা যায় সেটা হচ্ছে ব্রেকআপ ইস্যু। আমরা তো জানি এই সময় বিপরীত লিঙ্গের প্রতি এবং সমলিঙ্গের প্রতিও আমরা অনেকেই আকর্ষণ অনুভব করে থাকি। সেটা স্বাভাবিক, কেননা আমাদের এরিক এরিকসন বলেই গেছেন যে 18 বছরের পর থেকে এই ইন্টিমেসিটা স্বাভাবিক, বরং যদি আমরা আইসোলেট হয়ে যাই সেটাই অস্বাভাবিক। কিন্তু এই যে সমলিঙ্গ বা বিপরীত লিঙ্গের প্রতি এই আকর্ষণটা, এটা তো এক একজনের নিজস্ব অভিরুচি। আমরা তো কিছু বলতে পারি না, না যে এটা ভালো এটা খারাপ, এটা বলতে পারি না। তবে ছাত্রাবস্থায় একটা কথা আমরা মাথায় রাখবো, অতিরিক্ত রিলেশনশিপকে নজর দিতে গিয়ে আমরা যেন পড়াশোনাটার ক্ষতি না করি। কেন আমরা যদি এই সময়টায় যদি আমরা কনসেন্ট্রেট না করি, দাঁড়াতে না পারি, তাহলে কিন্তু আমাদের রিলেশনশিপ এমনিও থাকবে না। সেই জন্য আমরা রিলেশনশিপটাকে, থাকেও যদি, পড়াশোনাটাকে আমরা বেশি গুরুত্ব দেব। এবং আমার কাছে অনেকেই এরকম আসেন যে ব্রেকআপ হয়েছে এবং ব্রেকআপটাকে কিছুতেই নিতে পারছেন না। তো সেই ক্ষেত্রেও আমি একটুখানি বলতে চাই যে এরকম ভাবে কি ভাবা যেতে পারে যে প্রত্যেকটা জিনিস কিন্তু একটা এক্সপায়ারি ডেট থাকে। আমাদের সাথে একদিন আমাদের বাবা মার সম্পর্ক চ্যুত হয়। কোনো সম্পর্ক যদি চলে যায় সেটাই তো শেষ কথা না, আবার তো আমরা বাঁচি, আবার তো আমরা জীবনটাকে ফিরে পাই। তাই কোনো সম্পর্ক যদি ভেঙে যায়, আমরা যেন প্রথমে অ্যাকসেপ্ট করি যে ইটস ওকে, আমাদের সম্পর্কটা ভেঙেছে, দুঃখ কষ্ট হওয়াটা খুব স্বাভাবিক, আমরা সেটাকে অ্যাকসেপ্ট করে নেব। তারপরে আস্তে আস্তে আমরা চেষ্টা করব হিল করার। অতি দ্রুত আমি অনেককেই দেখেছি একটা ব্রেকআপের পরে আরেকটি সম্পর্কে হঠাৎ করে চলে গেল, কিন্তু সে ভাবলো না যে আগের সম্পর্কটা কেন খারাপ হয়েছিল। আমরা অন্য সম্পর্কে যাওয়ার আগে নিজেকে একটু হিল করব, নিজেকে সময় দেব, নিজেকে ভালোবাসবো। তার জন্য আমরা কোনো হবি ক্লাস জয়েন করতে পারি, নতুন কোনো ক্লাস মানে কিছু করতে পারি, নতুন করে ভাবনা চিন্তা করতে পারি এবং সব সময় আমাদের প্রিয় মানুষদের সাথে যোগাযোগ রাখবো। এবং তাতেও যদি আমাদের অসুবিধা হয়, আমরা কিন্তু একজন মেন্টাল হেলথ প্রফেশনের দ্বারস্থ হতেই পারি। তো এইটা গেল আমাদের ব্রেকআপ ইস্যু। এরপরে যেটা থাকে ভীষণ প্রবলেম, সেটা হচ্ছে মোবাইল। আমরা এখন পড়াশোনার জন্য আমরা হাতে বাচ্চাদের মোবাইল তুলে দিয়েছিলাম, কিন্তু এখন প্যারেন্টস হিসাবে দেখছি মোবাইলটা একটা প্রচন্ড প্রবলেম একটা ক্রিয়েট করছে। মোবাইল দেখলে আমাদের, আমরা জানি যে ডোপামিন বলে একটা আমাদের একটা হরমোন নিঃসৃত হয় এবং তাতে কি হয়, আমাদের খুব ভালো লাগে, হ্যাপি ফিল করি, ফিল গুড ফ্যাক্টর কাজ করে, আবার ওটা যেই কমে যায় আবার দেখতে চাই। তো মোবাইলটাকে কিন্তু আমাদের একটা কন্ট্রোলের মধ্যে রাখাটা ভীষণ দরকার। সেটা হচ্ছে আমরা কিন্তু দিনে কয়েকটা সময় ভাগ করে নিতে পারি যে আমরা এই এই সময় মোবাইল দেখবো, তাছাড়া আমি মোবাইল দেখবো না, আমি মোবাইলটাকে দরকার হয় কোথাও একটা রেখে দেবো এবং আমি নোটিফিকেশন বন্ধ করে রাখবো। আমি চেষ্টা করব ঘুমোবার 1 ঘন্টা পরে মোবাইল খুলবার এবং ঘুমোতে যাওয়ার 1 ঘন্টা আগে বন্ধ করে দেবো। কেন মোবাইল থেকে বিভিন্ন ভাবে আমরা জানি ক্ষতি হয়, চোখের ক্ষতি হয়, অনেক সময় পিঠে ক্ষতি হয়, আমাদের ঘাড়ের ব্যথা হয়। তো এইভাবে আমরা চেষ্টা করব যে মোবাইলের এই অ্যাডিকশনটাকে কি করে কম করা যায়। এবং পরীক্ষার সময় দরকার হলে আমরা প্যারেন্টসদের কাছে দিয়ে দেবো যে আমি পারছি না কন্ট্রোল করতে, তোমার কাছে মোবাইলটা রেখে দাও। এইভাবে আমরা মোবাইলটার যে অ্যাডিকশন সেটার হাত থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারি। এই সময় আরেকটি যেটা প্রবলেম দেখা যায়, অনেকেই আমার কাছে এসেছেন যে হস্টেলে গেছেন, হস্টেলে যাওয়ার পরে একটা প্রচন্ড একটা হোম সিকনেস হচ্ছে, ভালো লাগছে না, আহ তার থেকে অবসাদ, তার থেকে স্ট্রেস। তো সেটা কাটাবার আমি জন্য বলবো যে একটু ভালো বন্ধু করা, যে বেছে ভালো বন্ধু করা, সেটা একটা বাড়ির লোকজনের সাথে দিনে একবার করে ভিডিও কল করা, যদি পসিবল হয় কোনো হবি ক্লাসে জয়েন করা, যাতে আমাদের মধ্যে এই অবসাদটা, স্ট্রেসটা না আমাদের খেয়ে ফেলতে পারে।
হস্টেলে গেলে কিন্তু আমাদের অনেকেরই বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। এরপরে আস্তে আস্তে সময় গড়িয়ে যাচ্ছে। তো এরপরে যেটা আমি এই সময় দেখি অনেকেরই আমরা জানি যে র্যাগিং একটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা হস্টেল এই কলেজ জীবনে যাই, হঠাৎ করে র্যাগিং নিয়ে আমরা অনেক কথা বলেছি। তো এই র্যাগিং বিষয়টাকে না আমাদের একটু হস্টেলে বা কলেজে যাওয়ার আগেই একটু ব্যাপারটা নিয়ে একটু ভাবনা চিন্তা করে নিতে হবে যে এরকম হতে পারে। আমি তো আই ক্যানট কন্ট্রোল আদার্স না, আমি কি করতে পারি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি যে হ্যাঁ, আমাকে যদি কেউ বুলি করে আহ, আমি অতটা রিয়াক্ট করব না, এবং যদি সত্যি আমার খুব প্রবলেম হয় আমি কিন্তু সেটা আমার কর্তৃপক্ষকে জানাবো বা বাবা মাকে জানাবো, এবং সবসময় একটা বন্ধুদের সাথে একসাথে থেকে ব্যাপারটাকে ডিল করার চেষ্টা করব। তো এই সময় আরেকটা প্রবলেম দেখা যায়, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেম। আমাদের বাবা মারা আমাদের যথেষ্ট খরচা করে পড়াশোনা করান, কিন্তু কলেজে গিয়ে হঠাৎ করে দেখছি আমরা ওই ড্রেসটা পরছে কি ও ওই মোবাইলটা নিচ্ছে। একটা ফাইন্যান্সিয়াল ইস্যু অনেকের মধ্যেই কাজ করে। তো সেটাকে রিকভার করার জন্য আমরা ছোটখাটো টিউশন করতে পারি, বা পড়াশোনার ক্ষতি না করে পার্ট টাইম কোনো জব করতে পারি। এইভাবে ওটাকে কিন্তু আমরা ওভারকাম করতে পারি। তাহলে মূলত আজকে এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম: স্ট্রেস, সোশ্যাল অ্যাংজাইটি, ডিপ্রেশন, সুইসাইড, ব্রেকআপ, হোমসিকনেস, এবং মোবাইল অ্যাডিকশন, এবং লাস্ট যেটা করলাম আমি হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইস্যুস নিয়ে আমি কিন্তু আলোচনা করলাম। তো আশা করি আমার আলোচনাটা মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। আমার যারা দর্শক শ্রোতা বন্ধু আছেন বেশিরভাগই হয়তো গ্রাজুয়েশন করেছেন বা করছেন, মাস্টার্স করছেন, এবং একটা ভবিষ্যতে একটা কি করবেন ভাবছেন, এবং একটা পরীক্ষা দিচ্ছেন, স্লেট দেবেন, নেট দেবেন, এইরকম বন্ধুরা আছেন, এবং আশা করব তাদের এটা কাজে লাগবে। এবার আমি আমার যে স্লটটার যে দ্বিতীয় অধ্যায়টায় সেটাই আসছি, সেটা হচ্ছে গোল সেটিং। আমরা অনেকের মধ্যেই দেখি আজকাল খুব দিগ্ভ্রান্ত একটা অবস্থা, গোল সেট করতে পারছে না। হ্যাঁ, মানে কিছু করবো এটা বুঝতে পারছে না। তো একটা গোল সেট করতে গেলে, জীবনের একটা যদি আমি লক্ষ্য নির্ধারণ করতে চাই, আমার কিন্তু একটা মোটিভেশন দরকার। আমার ভেতর থেকে একটা ডিজায়ার আসবে যে হ্যাঁ আমি এটা করতে চাই। আমরা অনেকেই 12 ফেল সিনেমাটা দেখেছি, সেখানে দেখেছি একটা মোটিভেশন ছিল যে ও আইপিএস অফিসার হবে। সেই মোটিভেশনটা কিন্তু আমার লাগবে। সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি যে আজকে মাস্টার্স করার পরে কি গ্রাজুয়েশন পরে কেউ ঠিক করলো যে আমি ডাব্লিউবিসিএস ক্র্যাক করবো এবং পরীক্ষা দেব। তো তার একটা স্বপ্ন আছে যে সে ডাব্লিউবিসিএস অফিসার হতে চায়, এটা একটা ড্রিম। তো এই ড্রিমটার পেছনে মোটিভেশনটা কি, কারণটা কি, সে কেন হতে চাইছে, কেন তাকে তাড়িত করছে গোলের দিকে নিয়ে যাওয়ার দিকে? এক তো সে সম্মান পাবে, সেটা। আরেকটা, সে অর্থনৈতিক ভাবেও একটা খুব স্টেবল অবস্থায় থাকতে পারবে। নট অনলি আমি ডাব্লিউবিসিএস এর কথাই বলছি না, যার যেটা জীবনে, কারুর হয়তো একটা প্লেয়ার হওয়ার স্বপ্ন আছে, কারুর হয়তো একটা ভালো গায়ক হওয়ার স্বপ্ন আছে, সেইটার জন্য আমি একটা মোটিভেশন খুঁজে পাবো, চেষ্টা করব, এবং আমার স্বপ্নটা, হোয়াট এভার আমার যেটা স্বপ্ন, সেটা আমি চেষ্টা করব একটা জায়গায় একটা লিখে রাখতে। সেটা হতে পারে একটা আমার রুমে আমি কোথাও লিখে রাখলাম, অথবা এটাও হতে পারে যে আমি আমার খাতায় গোপনে লিখে রাখলাম। সেটা আমি লিখে রাখার চেষ্টা করবো যে এটা আমার ড্রিম, এটা আমি মাঝে মাঝে দেখবো, এটাকে দেখে আমি অনুপ্রাণিত হব। এবং একটা মোটিভেশনের জন্য আমার কিন্তু বেশ কিছু গুড হ্যাবিটস এর প্রয়োজন। আমি নিজেকে একটা প্ল্যান রুটিনের মধ্যে বাঁধবো। দিনে 6 থেকে 8 ঘন্টা, 6 ঘন্টা তো পড়াশোনা করা একটা দরকার একটা কিছু ক্র্যাক করতে গেলে। এবং আমার কিছু যদি ব্যাড হ্যাবিটস থাকে, তার মধ্যে ভীষণ আসছে মোবাইল, এগুলো আমি ছাড়ার চেষ্টা করব। নিজেকে একটা সুন্দর আমি একটা রুটিনের মধ্যে বাঁধার চেষ্টা করব, এবং আস্তে আস্তে আমি গোলের দিকে যাব। গোলটা যে যাব, সেই গোলটা আমি কিন্তু স্মল স্মল স্টেপে নেব। একবারেই কিন্তু আমি একটা ভীষণ জায়গায় যেতে পারবো না, আমাকে ছোট্ট ছোট্ট পায়ে এগোতে হবে।
এবার আসি গোল সেটিং। গোল সেটিং যেটা আমি একটা থিওরির মাধ্যমে বোঝাবো, যদি পসিবল হয়, যদি পরে রেকর্ডিংটা কেউ শোনে, এটা লিখেও নিতে পারে। সেটা হচ্ছে, আমরা জানি যে গোল আমরা দুটো ভাবে বলি, একটা হচ্ছে স্মার্ট গোল, একটা হচ্ছে হার্ড গোল। তো আজকাল আমরা হার্ড ওয়ার্কিং তো নিশ্চয়ই দরকার, আমরা স্মার্ট গোলের ওপরে খুব নজর দিচ্ছি। হ্যাঁ, যে স্মার্ট গোলটা করে আমরা কি করে এগিয়ে যেতে পারবো। তো এই SMART এইটার মধ্যে কিন্তু লুকিয়ে আছে। এস হচ্ছে স্পেসিফিক একটা গোল। কেউ ঠিক করলো যে সে একটা আমি সাপোজ ধরছি WBCS পরীক্ষায় উত্তীর্ণ হতে চায়, তো একটা স্পেসিফিক গোল, আমি একসাথে অনেকগুলো গোল নিচ্ছি না, একটা স্পেসিফিক গোল। এম আসছি মেজারেবল, সেটা কি যেন আমি নির্ণয় করতে পারি, 1 2 3 4, 1 নম্বর একটা গোল আমার আছে, সেটা আমি বললাম। আর হচ্ছে সেটা রিয়েলিস্টিক। আমি যদি এখন মনে করি যে আমি এখন দীপিকা পাডুকোন হয়ে যাব, বা বিরাট কোহলি হঠাৎ করে একজন খেলতে নেমেই মনে করলো, আমি তো সেটা ঠিক মতো ভাবছি না, না? ইজ ইট রিয়েলিস্টিক? এটা তো বাস্তবসম্মত না। তাহলে আমি দেখবো যে এই আর্টটা রিয়েলিস্টিক কিনা। SMA যেটা, সেটা হলো অ্যাচিভেবল। আমি ওটা অ্যাচিভ করতে পারবো তো? আমি হঠাৎ করে একটা বিশাল কিছু ভেবে নিচ্ছি না তো? আমি একটু নিজেকে দেখবো অ্যানালিসিস করে, যে আমি যে গোলটা নিচ্ছি সেটা আমার পক্ষে সম্ভব তো, আমার ব্রেন ক্যাপাসিটিতে, আমার আর্থিক অবস্থায় সেটা পসিবল তো। আর যেটা বললাম রিয়েলিস্টিক। আর টি হচ্ছে একটা টাইম বাউন্ড। আমি আজকে একটা 2 বছর কি 3 বছর একটা আমার একটা টার্গেট রেখেছি, এই 2 বছর কিংবা 3 বছরের মধ্যে আমি আমার গোলটা সেট করার চেষ্টা করব। তো এইটা গেল গোলের স্মার্ট গোলটা আমি আপনাদের কাছে বললাম। এবার আমি একটা থিওরিতে আসছি, সেটা হচ্ছে গ্রোথ থিওরি। জি ফর গোল আমি আগেই বলেছি, স্মার্ট গোলটা আমি যেটা বললাম, যে আমি একটা গোল নিয়েছি, যে আমি এটা হব, গোল নিয়েছি। এবার আর এই যে আর রিয়েলিটি, আমি এখন কি রিয়েলিটিতে আছি। মেবি হতে পারে যে আমি স্বপ্ন দেখেছি যে আমি IAS অফিসার হব বা IPS অফিসার হব। সত্যি কি আমি সেই জায়গাটায় আছি? আমি কি পড়াশোনা ততটা করছি? আমি কি কোচিং নিচ্ছি? বা আমি যতটা এফোর্ট দেওয়ার সেটা কি দিচ্ছি? আমি রিয়েলিটি চেক করব যে আমি সত্যি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কোথায় আছি। এটা কিন্তু আমাকে ভাবাবে যে আমি ওটা করব তো, ওই গোলটা সেট করব তো। তাহলে জি গেল, আর গেল ও, অপশন। আমি ভাবলাম যে আমি WBCS পরীক্ষা দেব বা কোনো এই কম্পিটিটিভ পরীক্ষা দেব। তো তার জন্য আমার অপশন কি কি আছে? প্রথমে আমি ধরলাম আমি সেলফ স্টাডি করতে পারি, 1 নম্বর। 2 নম্বর আমি জয়েন্ট স্টাডি করতে পারি, 2 নম্বর। 3 নম্বর হলো আমি কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে পারি। কি কি অপশন গুলো আমার আছে সেটা আমি একটা খাতায় লিখলাম, যে আমার কাছে কি কি অপশন আছে। তাহলে আমি বললাম জি ফর গোল, তারপরে আর বললাম যে আমি এই যে আরটা, আমি রিয়েলিটিতে দাঁড়িয়ে আছি কিনা, আমি সত্যি ওই জায়গায় রিয়েলিটিতে আমি এখন কোথায় আছি, আমি কি সেই এফোর্টটা দিচ্ছি, সেটা কিন্তু আমাকে দেখতে হবে। ওটা হচ্ছে অপশন। আমার কি কি অপশন খোলা আছে, আমি এইটা করতে পারি, ওইটা করতে পারি, এই এই করে অনেকগুলো অপশন আমি একটা জায়গায় লাগছে। এবার ডাব্লিউ হচ্ছে উইল ডু, আমি কি করব। কেউ হয়তো মনে করলো যে না, আমি প্রথমবার এখন আমার পক্ষে এতটা সম্ভব হচ্ছে না, আমি সেলফ স্টাডি করব। সেলফ স্টাডিটা সে করলো, যে আমি ওই 3টে অপশনের মধ্যে কি করব, হোয়াট উইল আই ডু, সেটা একটা সে করলো। এরপরে আসছি টি, GROWT, প্র্যাকটিস। আমি কিভাবে করব, কখন করব, আমার একটা নিজস্ব রুটিন বানিয়ে নেব, কি কি ট্যাকটিসে আমি করব, কি কি মানে অ্যাপ্লাই করব। অনেক পড়াশোনার ট্যাকটিস আছে, একটা আমি নাম বলছি পোমোডোরো টেকনিক। তো আমি কি পড়ার বেসিসে আমি অ্যাপ্লাই করে পড়াটা করব, ট্যাকটিসটা কি। আমাদের প্রত্যেকটা গোলের কিন্তু একটা স্ট্র্যাটেজি থাকে, আমার ট্যাকটিসটা কি, আমি কি কি ভাবে কি কি করব, কখন করব, কখন পড়তে বসবো, কখন একটু ব্রেক নেব, কখন একটু আমি মানে নিজেকে একটু এনজয়মেন্ট করলাম। হ্যাঁ, এইটা আমি একটা ট্যাকটিসের মাধ্যমে নিজেকে গোল সেটিং এ দিয়ে লিখে যাবো। লাস্ট এইচ,
সেটা হচ্ছে হ্যাবিট। এটাকে আমার একটা দৈনন্দিন একটা রুটিনের মধ্যে বেঁধে ফেলতে হবে যে আমি এইগুলো করছি এবং এই জিনিসগুলো আমার জীবনে আমি একেবারে রোজ নির্দিষ্ট ভাবে করব। আমরা সাধারণত বলি 21 ডেজে একটা গোল সেট করতে বলি বা একটা হ্যাবিট হয়, সেটাকে আমরা 3 মাস নিয়ে যেতে বলি, তারপরে আমরা 6 মাস নিয়ে যেতে বলি। তার ফলে কি হয়, একটা হ্যাবিট আমাদের সারফেস লেভেল থেকে ক্যারেক্টার লেভেলে ঢুকে যায় এবং আমরা খুব সহজে সেটা অ্যাচিভ করতে পারি। তাহলে আমি এই গোল সেটিং এর জন্য একটা গ্রোথ থিওরি বললাম, GROWTH। জি ফর গোল, আর ফর আমি রিয়েলিটি কি, এখন কোথায় দাঁড়িয়ে আছি, ও ফর অপশন, ডাব্লিউ হোয়াট উইল আই ডু, টি ফর ট্যাকটিস, আর এইচ ফর হ্যাবিট। তো আজকে মোটামুটি আমরা গোল সেটিং করে ফেলেছি। আমি যে আজকে এইগুলো বলবো, আমারও একটা গোল সেটিং ছিল যে এইগুলো আপনাদের সামনে সবার সামনে বলবো। আমরা অনুষ্ঠানের অনেকটা শেষের দিকেই এসে গেছি, তো একটু লাস্টের দিকে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু যদি ভিডিওটা দেখেন ওখানে কমেন্টে লিখতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। একটা কথা আমি লাস্টলি বলতে চাই যে আমাদের না এই যে জার্নিটা, জীবনের যে জার্নিটা, সেটা আমরা জানি যে লাইফ বিটুইন জার্নি বি অ্যান্ড ডি, বার্থ থেকে ডেথ এর ভেতরে। তো বি আর ডি, এমন দ্য বি আর ডি ও কি আছে, সি। সিটা কি, সিটা ইজ চয়েস। আমরা নিজেরা চয়েস করব যে আমরা কি ভাববো, আমরা কি ফিল করব, আমরা কি কাজ করব, আমরা কি হব, সেটা কিন্তু আমাদের চয়েস। এবং লাইফে এই 4টে সি আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা সি হচ্ছে এই চয়েস, 2 নম্বর সি হচ্ছে ক্ল্যারিটি, অর্থাৎ আমি স্বচ্ছ থাকবো, আমি নিজের কাছে অনেস্ট থাকবো, ক্ল্যারিটি। 3 নম্বর সিটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার কানেকশন, কানেকশন উইথ মাইসেলফ অ্যান্ড কানেকশন উইথ মাই স্টাডি। আমি তার সাথে কিন্তু একাত্ম হব, সেটাকে ভালোবেসে আমি নিজের সাথে, জীবনের সাথে জড়িয়ে নেব। একবার যদি আমার যেটা গোল বা আমার যেটা স্বপ্ন তাকে ভালোবেসে ফেলতে পারি, আমাদের কিন্তু সাফল্য অনিবার্য। আর লাস্ট সি, সেটা হচ্ছে কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। আমি যেটা করছি, হতে পারে যে আমি হয়তো একবারে সফল হলাম না, আমি খুব ভালো মার্কস পাইনি, কিন্তু আমি এটা ছেড়ে দেব না, ডোন্ট গিভ আপ। আমি কিন্তু সেটা ট্রাই করব, সেটাকে কনসিস্টেন্সি ভাবে আমি জীবনে নিয়ে যাবার চেষ্টা করব। তাই এই 4টে সি আমি জীবনে অ্যাপ্লাই করব এবং আই হোপ কি এরম ভাবে যদি আমরা সত্যি চলতে পারি, আমরা কিন্তু সফল হব এবং সফলতার দিকে এগিয়ে যাব। এবং এটাই আমাকে খুব স্যাটিসফ্যাকশন দেবে যে আই হ্যাভ ট্রাইড মাই লেভেল বেস্ট, আমি আমার চেষ্টা করেছি। তো আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্বে এসে গেছি। আহ মানে যদি কারোর কোনো প্রশ্ন থাকে তারা লিখে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা একটু ফিডব্যাক দিতে পারেন যে কেমন লাগলো, তাহলে আমার ভালো লাগবে। এবং প্রকাশ চক্রবর্তী, উনি আমার সাথে যোগাযোগ করেছিলেন, ওনাকে অনেক ধন্যবাদ জানাই। ভবিষ্যতে যদি আমাকে কোনোভাবে মনে করেন আমার দর্শক শ্রোতা বন্ধুরা আমাকে কাজে লাগবে, আমি আবার আসতে পারি লাইভে, বিভিন্ন বিষয় টপিকস এর উপর কথা বলবো। যদিও আমাদের সাবজেক্টটা আলাদা, আমার সাইকোলজি, আপনাদের পল সায়েন্স, কিন্তু তবু আমাদের মূল উদ্দেশ্য একটা, জীবনে সফল হওয়া। তো আজকে এইটুকু থাক, তাহলে আবার পরে দেখা হবে। আমার যিনি সঞ্চালক ছিলেন উনি কি একবার আসবেন, নাকি আমি বেরিয়ে যাব? প্রশ্ন এসেছে। আচ্ছা, হ্যাঁ, ওকে ওকে, হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যাম, প্রশ্ন হচ্ছে যে একটু যদি পড়ে দেন অমিত আমার দাস ভালো প্রশ্ন হচ্ছে, আমি ঠিক করেছেন। দেখতে হ্যাঁ। একজন পুরুষ হ্যাঁ, হিসাবে মহিলা ধর্মান্ধদের সঙ্গে কিভাবে বোঝাপড়া করব যখন তারা প্রবলভাবে পুরুষতান্ত্রিক ক্ষমতার আশ্রয়ে ও ভ্রান্ত
শিবভোলরির সুযোগ নেই নিজেদের অযৌক্তিক বিচারবোধ ও ভীতিবোধ জারিত উৎকণ্ঠা থেকে লালিত দাসত্ববোধ আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আমরা তো জানি যে নারী পুরুষ দুজনেই সমান। একটা ভেতর থেকে আমরা এই চেতনাটা জাগিয়ে তুলবো যে আমি জানি না কে লিখেছেন, অমিত দাস লিখেছেন যে আমরা নারী পুরুষ একে অপরের পরিপূরক। তো আমি পুরুষ হিসেবেও বেশি না, আমি নারী হিসেবেও বেশি না। এই যে শিক্ষা, আমি যদি একটা ভালো জায়গায় পৌঁছতে পারি, সফলতার দিকে পৌঁছতে পারি, তাহলে কিন্তু আমার নিজের ভেতর থেকেই কিন্তু এটা উঠে আসবে যে কেউ আমাকে দমন করতে পারবে না। আই এম দ্য বেস্ট, প্রথমেই যেটা বলেছিলাম, আই এম দ্য উইনার। তো সেইভাবে আমি নিজেকে তৈরি করব এবং সেইভাবেই আমি জীবনে চলার চেষ্টা করব। তাহলে নারী হোক বা পুরুষ হোক, আমরা সফল হব। এখানে জেন্ডারটা কিন্তু কোনো ম্যাটার করে না, তাই না? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ডিপ্রেশনে ভুগছে, হ্যাঁ ডিপ্রেশনে ভুগছে, এটা খুব সত্যি কথা। অতিরিক্ত একটু ডিপ্রেশনে দিগ্ভ্রান্ত ভুগছে। অবস্থা, মানে ঠিক স্থায়িত্ব নেই। কিন্তু দেখুন, একটা কথা যদি আমি মনে করি, আমি যদি একটা সার্কেল কল্পনা করি, আমি ভেতরটা হচ্ছে আউটার সার্কেলটা, দ্যাট ইজ মানে আই ক্যানট কন্ট্রোল। বাইরে কি ঘটছে, কে আমাকে চাকরি দিচ্ছে, কে দিচ্ছে না, আমি সেটা কন্ট্রোল করতে পারবো না। আমি ভেতরটাকে কন্ট্রোল করতে পারবো যে আমি আমার পড়াশোনাটা চালিয়ে যাব। আমি নিজেকে তৈরি করতে থাকবো এবং যত আমি প্রেজেন্ট মোমেন্টে থাকবো, পাস্টে না, ফিউচারে না, প্রেজেন্ট মোমেন্টে থাকবো, তত কিন্তু আমার ডিপ্রেশন কম হবে। ওই জন্য আমি বারবার আমরা বলি যে অবসাদ কিছুটা আমাদের অতীতের দিকে, আমরা অতীতের কথা ভাবি, আর অ্যাংজাইটি কিছুটা ফিউচারের কথা ভাবি। তো এই ডিপ্রেশন আসলে আমরা একটা দৈনন্দিন, ওই জন্য আমি এর আগে বলেছি, একটা দৈনন্দিন সুন্দর রুটিনের মধ্যে থাকবো এবং সেখানে একটা ডিপ্রেশনের জন্য ভীষণ এক্সারসাইজ একটা দরকার। রোজ একটা 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা, যেটা যে পারি, সবসময় জিম যেতে হবে তা না, সেটা আমরা করব এবং ডিপ্রেশনটা থেকে আমরা মুক্তি পাবার চেষ্টা করব। যদি দেখি আশেপাশে কেউ ডিপ্রেশনে ভুগছে, আমরা একটু তার দিকে হাত বাড়িয়ে দেব, একটু তার কথাটা শুনবো, কি বলতে চাইছে। অনেক সময় মনের কথাটা বলেও মানুষ হালকা হয়, কিন্তু আমরা এখন সেটা শুনতে চাই না। তো এইভাবে কিন্তু আমরা ডিপ্রেশনটা অনেক কাটাবার একটা ব্যবস্থা করতে পারি। এবং একটা কথা মনে রাখতে পারি, আমাদের কিন্তু অনেক কিছু আছে। গ্র্যাটিটিউড, অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড। আমরা হোয়াট এভার উই হ্যাভ, আমরা কিন্তু সেটা কখনো প্রশংসা করি না। আমরা কি পেতে চাই সেটার কথা সবসময় ভাবি। এই হয়তো এটাও অনেকটা কারণ হয়ে থাকতে পারে যে আমি ওটা পেতে চাই, আমি ওই আইফোনটা পেতে চাই, ওই অ্যাপেলের ফোনটা পেতে চাই, আমি ওই গাড়িটা পেতে চাই, ওই ড্রেসটা পেতে চাই। কিন্তু আমার যেটা আছে, আমার বাবা মা যেটা কষ্ট করে আমার জন্য করেছেন, যে পথটা আমাকে এনে দিয়েছেন, সেটার কি আমরা কৃতজ্ঞতা দিই? এই গ্র্যাটিটিউডটা যেন আমরা আনি। রোজ সকালে যদি সম্ভব হয় 3টে গ্র্যাটিটিউড, বা রাতেও যদি সম্ভব হয়, যে 3টে কোন জিনিস যার জন্য আমি কৃতজ্ঞ, সেটা যদি রোজ একটু লেখা যায়, তাহলে কিন্তু আমরা মনটায় খুব একটা শান্তি লাভ করবো এবং ডিপ্রেশনকে আস্তে আস্তে এভাবে আমরা কাটাতে পারবো, যে না, আমাদের কাছে অনেক কিছু আছে, আমরা সত্যিই কৃতজ্ঞ। তো এইভাবে ডিপ্রেশনটাকে আমরা চেষ্টা করতে পারি এক্সারসাইজের মাধ্যমে, গ্র্যাটিটিউড জার্নালের মাধ্যমে, অথবা জার্নালিং করলাম, নিজের থটটাকে একটু লিখলাম, যেটা নেগেটিভ থটস আছে সেটাকে লিখলাম, সেটাও একটা সাইকোলজিস্টের কাজ করে। এভাবে আমরা ডিপ্রেশনটা কিন্তু আহ থেকে আমরা নিজেদের মুক্ত করতে পারি। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, বিভিন্ন ছাত্রছাত্রী, বিশেষ করে 18 থেকে 25 বছরের মধ্যে আত্মহত্যার মতো এই একটি জিনিসকে বেছে নিয়ে, হ্যাঁ ওইটা আমি এর আগেই বলেছি, এটা সুইসাইডাল থটটা কোটায় আমরা দেখেছি, আমরা বিভিন্ন সিনেমা দেখছি যে কিভাবে কোটায় তো আমরা দেখছি যে কিরম ভাবে সুইসাইড হচ্ছে। ওই জায়গাটা আমি একটা কথা বলেছিলাম, রিয়েলিস্টিক কথাটা, অ্যাম আই কেপেবল? আমি যদি একটা স্বপ্ন দেখি এই মুহূর্তে, আমি একটা আহ 1 বছরের মধ্যে আমি একটা প্রচন্ড ভালো রেজাল্ট করে বেরিয়ে যাব, আমার কি অতটা আইকিউ আছে?
আমার ফ্যামিলি কি আমাকে সাপোর্ট করতে পারবে অতটা ভালো টিউশন দেওয়ার জন্য, অতটা ভালো আমাকে কিছু দেওয়ার জন্য? এই রিয়েলিস্টিক জায়গাটা যেন আমি, রিয়েলিটিটা যেন একটুখানি বিচার করি। সত্যি আত্মহত্যার প্রবণতাটা বেড়ে গেছে এবং পোস্ট প্যান্ডামিক এটা অসম্ভব বেড়ে গেছে। আমরা এই এই একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম, একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম, রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র, এখানে আমরা বিভিন্ন বিষয়, যেটা আমাদের সমস্যার বিষয়, সেখানেও কমিউনিকেট করতে পারি। আজকে আমার এটা সমস্যা হয়েছে, এটা সমস্যা হচ্ছে, আমরা কমিউনিকেশনের মাধ্যমেও কিন্তু আমরা মনের কথাটা কনভে করতে পারি। হ্যাঁ, এবং তার ফলে ডিপ্রেশন কম হয় এবং তার থেকে যে আত্মহত্যা করার প্রবণতা, সেটা কিছুটা হলেও হয়তো কম হবে। তবে এটা একটা খুব জ্বলন্ত একটা ইস্যু। আমরা সবাই যদি সম্মিলিতভাবে কাজ করি, আই হোপ এটাকে আমরা ওভারকাম করতে পারবো। আর কোনো প্রশ্ন আছে? এটা বুঝতে পারছি না কি লিখেছে ম্যাম। প্ল্যান বি, একটু কোয়েশ্চেনটা যদি পড়েন। হ্যাঁ ম্যাম, লাইফে প্ল্যান বি রাখা উচিত কি, নাকি একটি জিনিসের উপর ফোকাস করা উচিত? না না, সবসময় আমরা বলি যে প্ল্যান বি, প্ল্যান সি এগুলো সব রাখা উচিত। আমি যদি আজকে এইটা হতে না পারি, আমি ওইটাও হতে পারি এবং সেটাও কিন্তু সফলতা আমাকে এনে দিতে পারি। কেউ জানে না কোন মুহূর্তে, লাইফ ইজ এভরি মোমেন্ট ইজ আ নিউ মোমেন্ট। এবং আমি মনে করছি যে ওটা হয়তো ভালো না, ওইটায় যাবো না, কিন্তু একসময় দেখলাম আমি ওটাতেই বেশি সাইন করে গেছি। কেউ জানে না ভবিষ্যতে কি হবে, কেউ জানে না। সেজন্য প্ল্যান বি, প্ল্যান সি, তিনটে প্ল্যান আমরা করে রাখতে পারি, যাতে একটাই যদি নিয়ে বসে থাকি তাহলে কিন্তু আমাদের মনোকষ্ট বাড়তে থাকে। অনেক সময় তো আমরা সফল হই না। সফল না হওয়াটা কোনো একটা অন্যায় না, এটা তো হয়েই থাকে আমাদের। তখন যেন আমরা প্ল্যান বি কি প্ল্যান সিটা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা সেটাতেও জীবনে সফল হতে পারি। এমন অনেক দেখা গেছে। আমরা আব্দুল কালামের কথাই তো জানি যে উনি যেটা হতে চেয়েছিলেন সেটা হয়নি, তো যেটা হয়েছেন সেটার মতো বোধহয় আর কিছু হয় না, তাই না? আমরা বিভিন্ন মোটিভেশনাল স্টোরিজ পড়তে পারি, পডকাস্ট শুনতে পারি, ভিডিওস দেখতে পারি, যে কিভাবে একটা মানুষ একটা কিছু ভেবেছিল, সেটার থেকে আরেকটা অন্যদিকে গিয়ে একটা নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সেটা করে কিন্তু আমরা দেখতেই পারি। আর কিছু আছে প্রশ্ন? হ্যাঁ, একটু প্রশ্নটা যদি বলেন। হ্যাঁ, ম্যাম হচ্ছে মানসিক অবসাদ থেকে আমরা কি কোনোভাবে শারীরিকভাবে আচরণের মধ্যে নিয়ন্ত্রণ করতে পারি? হ্যাঁ, সেটা বলছি, ওই যে যেটা আমি বললাম না যে আমরা মানসিক অবসাদ থাকলে আমরা সবসময় বলি একটা এক্সারসাইজের মধ্যে থাকতে। সেটা যদি একটু হয়, প্রথম দিন আমি যদি 0.5 ঘন্টা নাও পারি, আমি যদি 10 মিনিট করি, আমি 10 মিনিট যদি একটু হাঁটি, তখন আমার হ্যাপি হরমোন গুলো রিলিজ, আমি এর আগেই বলেছি, হ্যাপি হরমোন গুলো রিলিজ হয়। বিভিন্ন আচরণগত ভাবে, শারীরিক আচরণগত ভাবে আমি কিন্তু এক্সারসাইজ করলে, বা যেটা যার ভালো লাগছে, কারো হয়তো একটু সাইকেল চালাতে ভালো লাগছে, প্রথম দিনই না 5 মিনিট সে চালালো, আস্তে আস্তে সেটা 10 মিনিট 15 মিনিট করে করে বাড়তে থাকলো। এবং আমার একটা, এই যে শারীরিক একটা আচরণের মধ্যে আমার একটা হ্যাবিটে পরিণত হলো এবং সেটা আমাকে খুশি রাখলো, আমার হ্যাপি হরমোন গুলো রিলিজ করলো, আমার অবসাদটাকে কাটাতে সাহায্য করলো। তো সব সময় আমরা বলি যে একটা কিছু করতে হবে, মানে কিছু অ্যাক্টিভিটির মধ্যে থাকা দরকার, সেটা যেটাই হোক না, যতই সামান্য হোক না কেন। আমার মা মাসিমা, আমার ঠাকুমা দিদারা তো সারাদিন বাড়িতেই থাকতেন, তো ওনারা রান্না করতেন, ওনারা বড়ি দিতেন, ওনারা ঘুটে দিতেন, তার মধ্যেই ওনারা খুশি খুঁজে পেতেন। আমাদের একটা কাজের মধ্যে প্রেজেন্ট মোমেন্টে থাকতে হবে। বোঝাতে পারলাম? আর কিছু প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন, হ্যাঁ আরেকটা প্রশ্ন আছে। হ্যাঁ, সমাজে তো নারী পুরুষের সম্মানগত বৈষম্য আছে, কয়েক মার্কস তাই বলেন। এক একজন এক এক শরীর রাজনীতির আশ্রয়ে নিজের অবদমিত ইচ্ছে প্রকাশ করেন। সেই পরিপ্রেক্ষিতে যদি আমি আমার পূর্বের প্রশ্নের বিষয় নিয়ে একটু বলি।
কোয়েশ্চেনটা আমি ভালো বুঝতে পারলাম না, একটু আরেকটু যদি বুঝিয়ে বলো সহজ করে, আমি ঠিক বুঝতে পারলাম না। ম্যাম, ইনি বলতে চাইছেন যে সমাজে তো নারী পুরুষের সম্মানগত বৈষম্য আছেই। হ্যাঁ ফ্রয়েড মার্কস তাই বলেন রাষ্ট্রবিজ্ঞানীরা। এক এক শরীর রাজনীতির আশ্রয়ে নিজেদের অবদমিত ইচ্ছে প্রকাশ করেন। সেই পরিপ্রেক্ষিতে যদি বলতেন আর কি। হ্যাঁ, অবদমিত ইচ্ছে তো ফ্রয়েড এই কথা বলেই গেছেন, অবদমিত ইচ্ছের কথা। পুরো ফ্রয়েডিয়ান থিওরিটাই অবদমিত ইচ্ছের ওপরে নির্ভর করে, যেটা সাবকনসিয়াস মাইন্ড এবং লিবিডো, এটার উপরে উনি বলে গেছেন। কিন্তু আমরা তো সবকিছু ইচ্ছে প্রকাশ করতে পারি না, সবকিছু আমাদের সমাজের কিছু বিধি নিষেধ সবকিছুই আছে। তো আমরা তার মধ্যেই যতটুকু পারি আমরা নিজের ভালোর জন্য, সমাজের ভালোর জন্য আমরা তিনটে বিষয় একটা খেয়াল করব। আমরা এমন একটা জিনিস করছি যাতে আমরা নিজে ভালো থাকি, আমাদের সমাজ ভালো থাকে এবং আমার ইউনিভার্স ভালো থাকে। এই তিনটে জিনিস যদি মিলে যায় সেই কাজটা আমরা কিন্তু করতেই পারি। এমন অনেক কিছু থাকে অবদমিত ইচ্ছা যেগুলো আমরা কিন্তু করতে পারি না, সমাজ আমাদের সেই পারমিশন দেয় না। যতটুকু দেয় সেটাকেই যদি আমরা সফলভাবে সুন্দরভাবে কাজে লাগাতে পারি, জীবনটা কিন্তু অনেক সুন্দর হয়ে উঠবে। লাইফ ইজ বিউটিফুল। এবং পজিটিভ সাইকোলজিতে আমরা পজিটিভিটি নিয়েই কথা বলি, কি কি করলে আমাদের ভালো লাগবে, কি কি করলে আমরা হবি ডেভেলপমেন্ট করতে পারবো, নতুন ভাবে বাঁচতে পারবো। তো এইভাবে ভাবনা চিন্তাটা যদি আমরা একটু অন্যদিকে নিয়ে যাই, আমার মনে হয় অনেক ভালো হবে। আর কিছু আছে? কিছুগুলো কমেন্ট আছে। সাইকোলজি তো একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, এত মানুষের মন নিয়ে এত তত্ত্ব প্রতিটি মুহূর্তে বেরোচ্ছে, তো ভালো লাগেই এই ইন্টারেস্টিং কথাগুলো। এবং এটা সবার জীবনের সাথে ভীষণ মিলে যায়। আজকালকার আমাদের তো সবার মধ্যেই অনেক অস্থিরতা, অনেক স্যাডনেস এগুলো রয়েছে। তো একটু চেষ্টা করা আজকে এখানে এসে একটু বলা যে যদি একটু মানুষের মধ্যে স্প্রেড করা যায় যে কিভাবে একটু ভালো থাকা যায়, সেটা যদি একটু স্টুডেন্টদের মধ্যে, আমার দর্শক শ্রোতা বন্ধুর মধ্যে যদি একটু পৌঁছাতে পারি, তাহলে আমার ভালো লাগবে। এইটুকুই আমার পাওনা এখান থেকে। সোহেল রানা বলেছে থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এই লাইভে থাকার জন্য। এবং এটার রেকর্ডিং মেবি থাকবে, সেটাও আপনারা দেখতে পারেন, ভালো লাগবে। স্যাটিসফাইড উইথ ইউর অ্যান্সার? ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কিছু আছে? একজন বলেছেন আমি প্রবলেমের মধ্যে আছি, কি প্রবলেম সেটা লিখে নিন। হ্যাঁ, বুঝতে পেরেছি, হয়তো সবার সামনে সেটা বলা যায় না। সেটা প্রকাশের কাছে আপনি যদি মনে করেন আমার ফোন নাম্বার নিতে পারেন, নিতে পারেন। আচ্ছা ম্যাম, ঠিক আছে, আপনার নাম্বার আমি একদম একদম, ভালো লাগবে যদি অসংখ্য ধন্যবাদ ম্যাম, খুব সুন্দর আলোচনা হয়েছে। সকল সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবার জীবন খুব সুন্দর হয়ে উঠুক, একটা পজিটিভিটি ছড়িয়ে যাক সবার মধ্যে। আই হোপ আজকে একটু সবাই যদি ফিডব্যাক দেয় তাহলে ভালো লাগবে, অনেকেই বলেছে, এবং ভবিষ্যতে আরো আসার ইচ্ছে থাকলো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই ভবিষ্যতে আপনাকে আবারও পাই আমাদের এখানে। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। শুভরাত্রি।